নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম: ঝুলেই রইল ভবিষ্যৎ। 26,000 চাকরি বাতিল মামলা ফের পিছল সুপ্রিম কোর্টে। আত্মহত্যার চেষ্টা নয়, পিছন থেকে ধাক্কা। এসপ্ল্যানেডে পাতালরেল বিভ্রাট ঘিরে বাড়ছে জল্পনা। নাচের সুয়াগ দেব গয়না পরে হেঁটেলে এসে আয়, ডাকে সাড়া দিতেই সবকিছু খেয়ালেন নদিয়ার তরুণী। এক দেশ এক ভোটে সিলমোহর দিল মোদির মন্ত্রিসভা। আসছে নতুন বিল। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতের স্থায়ী অধিনায়ক ঘোষণা। জয়শাহ নিজে দায়িত্ব হস্তান্তর করলেন। রিলসের নেশায় মজে বিপত্তি। বারুইপুরের নাগরদোলা থেকে পড়ে জখম দুজন। ভারত সরকার হিন্দুদের রক্ষা করুক। মমতার এই মন্তব্যে বিজেপির আক্রমণ। বললেন, সিএর বিরোধিতা করা ভুল ছিল, এটা স্বীকার করতে হবে মমতাকে। 15 মিনিটের জন্য বর্ডার খুলে দিন, বাংলাদেশ দখল করে নেব। পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা। এনআরসিতে আবেদন না করলে আর মিলবে না আধার কার্ড, বিরাট সিদ্ধান্ত বাংলার প্রতিবেশী রাজ্যের। পাকিস্তান নয়, বাংলাদেশ এই দেশটির সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করছে। ফাঁস হল চাঞ্চল্যকর তথ্য। দুদিনে নামল 5 ডিগ্রি এশিতের মিঠে আমেজ রাজ্যে। কুয়াশার চাদর সরালো রেয়াদালা সকাল। জানুন আজকের আবহাওয়ার খবর। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। গোটা নিয়োগ প্রক্রিয়া কি বাতিল করা হবে না? বেআইনিভাবে চাকরি পাওয়া বলে যে শত শত অভিযোগ উঠছে, সেই প্রার্থীদের বাছাই করে তাদের চাকরি বাতিল করা হবে। এসএসসির এসএলএসটি মামলায় এই দুটি বিষয় নিয়েই আলোচনার পক্ষে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই মামলার শুনানি পিছিয়ে এমনই বক্তব্য জানালো প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। ফলে আজও ঝুলে রইল 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। আগামী বৃহস্পতিবার 19 ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানি। সকাল 10:30 নাগাদ মামলা শুনবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চ। ঠিক যেন সিনেমা। চলন্ত মেট্রোর সামনে বিদ্যা বালানকে ধাক্কা দেওয়ার চেষ্টার কাহিনী সিনেমার সেই বিখ্যাত দৃশ্যটা এখনো সকলের মনে গেঁথে রয়েছে। এবার বাস্তবেও যেন তেমন ঘটনা ঘটে গেল এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। পিছন থেকে কারো ধাক্কায় লাইনে পড়লেন যাত্রী। কিছু বেয়াঝার আগেই তার পায়ের উপর দিয়ে চলে গেল মেট্রোর চাকা। যদিও যাত্রীর এহেন দাবিকে উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। তাদের দাবি, ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন যাত্রী। বুধবার সন্ধ্যায় এসপ্ল্যানেডে আত্মহত্যার চেষ্টায় প্রায় 8 ঘন্টারও বেশি সময় ব্যাহত হয়েছিল মেট্রোর চলাচল। মেট্রোর তরফে জানানো হয়েছে, বিকেল 4:15 নাগাদ ঘটনাটি ঘটে। ভুগতে হয় সাধারণ মানুষকে। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, পড়ে যাওয়া ব্যক্তি রাজস্থান জয়পুরের বাসিন্দা। পুলিশ দাবি করেছে, ট্রেন ঢেকার আগে অন্য যাত্রীর ধাক্কা খেয়ে ওই ব্যক্তি লাইনে পড়ে গিয়েছিলেন। তার পায়ের উপর মেট্রো চলে যায়। মেট্রোর তরফে অবশ্য জানানো হয়েছে, লাইনে পড়ে যাওয়া ব্যক্তি ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পড়ে যাওয়ার ঘটনা ঘটেনি, তেমনই রিপেয়ার কন্ট্রোল থেকে দেওয়া হয়েছে। ফলে ওই ব্যক্তি ঝাঁপ দিয়েছিলেন না পড়ে গিয়েছিলেন তা নিয়ে মেট্রো এবং পুলিশের তরফে দুই মত রয়েছে। শহরে অভিনব প্রতারণার ফাঁদ। নৃত্যশিল্পীদের নাচের অনুষ্ঠানের ট্যাপ দিয়ে লুট করছে প্রতারকের দল। নদিয়ার নাকাশিপাড়ার এক তরুণী নৃত্যশিল্পী পুলিশে অভিযোগ দায়ের করেন। জানান, এক মহিলা নিজেকে নাচের অনুষ্ঠানের আয়োজক হিসেবে পরিচয় দিয়েছিলেন। অনুষ্ঠান নিয়ে আলোচনার জন্য 2 ডিসেম্বর অভিযোগকারীকে শরৎ ব্যাস রেডের একটি হোটেলে ডেকে পাঠান। তরুণী সময়মতা সেখানে যান। 8 ঘন্টা পর অপরিচিত এক যুবক হোটেলের ঘরে আলোচনায় যোগ দেন। তারপর 3 জনে খাবার ও পানীয় নেন। এরপরেই গভীর ঘুমে ঢলে পড়েন ওই তরুণী। ঘুম ভাঙার পর দেখতে পান, তার হাতের 5টি সোনার আংটি, গলার 3 হার ও লেটেস্ট মডেলের আইফোন লুট হয়েছে। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। হোটেল ও রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ। শুরু হয় তদন্ত। শেষ পর্যন্ত যশোর রেডের একটি হোটেল থেকে প্রতারকদের গ্রেপ্তার করা হয়। সেখানে আরও একজনকে প্রতারণার ফাঁদে ফেলার ছক কষেছিল তারা। তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় 3 জন। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। বাকি 2 জন হল সুনীল তিওয়ারি ও রাহুল লস্কর। তাদের জেরা করে লুট করা সেনা ও ফ্যান উদ্ধারের চেষ্টা চলছে। জানা গিয়েছে, সম্প্রতি একই কায়দায় একাধিক তরুণীকে প্রতারণার ফাঁদে ফেলেছে তারা। কেন্দ্রীয় ক্যাবিনেটে পাশ হয়ে গেল এক দেশ এক ভোট প্রস্তাব।
সূত্রের খবর, বৃহস্পতিবার এক দেশ এক নির্বাচনের প্রস্তাবে সায় দিয়েছে মোদীর মন্ত্রিসভা। সংসদের চলতি অধিবেশনেই এই মর্মে বিল পেশ করতে চলেছে মোদী সরকার। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল শীতকালীন অধিবেশনে না হলেও হয়তো পরবর্তী অধিবেশনে এই বহুচর্চিত বিলটি পেশ করা হতে পারে। তবে চলতি অধিবেশনেই সংসদে এক দেশ এক ভোট বিল পেশ হওয়ার সম্ভাবনা প্রবল। চলতি বছর লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এক দেশ এক নির্বাচন নিয়ে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যুক্তি দেন, ঘন ঘন নির্বাচনে দেশের উন্নয়নমূলক কাজে বাধা পড়ে। প্রধানমন্ত্রী দাবি করেন, গোটা দেশ এই প্রক্রিয়াকে সমর্থনও জানাচ্ছে। সব রাজনৈতিক দলগুলিকে এই বিষয়ে সমর্থন করার আহ্বানও জানান তিনি। মোদীর সেই বার্তার পর জল্পনা তৈরি হয়েছিল এনডিএ সরকারের চলতি মেয়াদেই কার্যকর হবে এক দেশ এক নির্বাচন রীতি। এ বিষয়ে সরকার পক্ষের দাবি, এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বিপুল অঙ্কের খরচ হয়ে থাকে তা অনেকটাই কমে যাবে। আগামী 20 ডিসেম্বর পর্যন্ত চলবে অধিবেশন। তার মধ্যেই মহাগুরুত্বপূর্ণ এই বিল পাশ করিয়ে নিতে চেষ্টা করবে সরকার। আগামী সপ্তাহেই কি পেশ হবে এই বিলও? উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস এই বিলের তীব্র বিরোধিতা করছে। আগামী বছরের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ওয়ানডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 আয়োজন করা হবে। এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই প্রতিযোগিতায় রোহিত শর্মা ভারতীয় দলের নেতৃত্ব দেবেন, যার ঘোষণা করা হয়েছিল টি-20 বিশ্বকাপ 2024 শেষ হওয়ার পর বিসিসিআই সচিবের পক্ষ থেকে। টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর তার প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন, যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলির ফিটনেস ভালো থাকে তাহলে তারা 2027 সালের বিশ্বকাপ পর্যন্ত দলের অংশ হতে পারেন। এই কারণেই ভক্তরা মনে করছেন যে রোহিত শর্মা আগামী বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। গভীর রাতে নাগরদোলায় উঠে রিলস ও সেলফি তোলার জেরে ঘটে গেল দুর্ঘটনা। নাগরদোলা থেকে পড়ে জখম হন এক মহিলা ও কিশোরী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুরের মিলন মেলায়। তড়িঘড়ি তাদেরকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া, তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মেলা কর্তৃপক্ষের দাবি, নাগরদোলা চলাকালীন তারা মোবাইলে রিলস বানানোর চেষ্টা করছিলেন। তার জেরেই সামনে থাকা রড কোনভাবে খুলে যায়, যার জেরে উপর থেকে নিচে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠছে, যদিও তা অস্বীকার করেছেন তারা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। কেন্দ্র সরকারকে দায়িত্ব মনে করিয়ে দিয়ে মমতা বললেন, এটি ভারত সরকারের দেখার বিষয়। আমি শুনেছি যে ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে যাতে সেখান থেকে বেশি মানুষ এখানে আসতে পারে। আমাদের লোকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনা হোক। তবে এটি ভারত সরকারের বিষয়, পশ্চিমবঙ্গ সরকারের নয়। এটি তাদের দায়িত্ব। বাংলাদেশের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত ভারত সরকারই নেবে। তবে মমতার এই মন্তব্য শুনে বিজেপি আবার সিএ ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে। বিজেপির বক্তব্য, মমতার স্বীকার করা উচিত যে সিএর বিরোধিতা করা ভুল ছিল। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় করা আক্রমণ করে বলেন, মমতার মুখে হিন্দু শব্দটি শুনে আমি দুহাত তুলে তালি দিতে চাই। কিন্তু আপনি তো বলছেন যে সিএ প্রয়োজন ছিল, সেখানকার হিন্দুদের এখানে আনার কথা বলছেন, কিন্তু আনছেন না কেন? তার কারণ আপনারাই। তবে মমতা বলেন, সীমান্ত দিয়ে অনেক মানুষ আসছে, আমি শুনছি, কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে, কোথাও আটকাচ্ছে না। বিমানেও মানুষ আসছে, যাদের ভিসা পাসপোর্ট আছে তারা আসছে। কোনো সীমান্ত বন্ধ করা হয়নি। তাই এটি ভারত সরকারের বিষয়। আমরা চাই তারা হিন্দুদের রক্ষা করুক। বিরোধী দল এখানে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। ওপার বাংলা থেকে ক্রমাগত হুমকি হুঁশিয়ারি আসছে ভারতের উদ্দেশ্যে। উত্তেজনা প্রশমনের পরিবর্তে পরিস্থিতি ক্রমশ ঘোরালো করে তুলছেন বিএনপির মতো দলের শীর্ষস্থানীয় নেতা। হুমকি দিয়েছেন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকও। এই পরিস্থিতিতে এবার বাংলাদেশ দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মালদার তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা। মালদার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস বলেন, কালকেও আমরা দেখেছি বিএনপি নেতা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করছিলেন। কালকে আমি বলতে চাই, আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে, আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ। আমি কালকেও বলেছি, বর্ডার খুলে দিন 15 মিনিটের জন্য, বাংলাদেশ দখল করে নেব আমরা। পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না। বাংলাদেশ দখল করা কোনো বড় ব্যাপার নয়। আমরা যারা সংখ্যালঘু মুসলিম আছি পশ্চিমবঙ্গে, আমরাই যথেষ্ট দখল করার জন্য এই বাংলাদেশ। আসমে এনআরসি সংক্রান্ত বিরাট সিদ্ধান্ত।
আসাম সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, এনআরসি এ আবেদন না করলে আধার কার্ড দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, এনআরসি এর জন্য আবেদন করা বাধ্যতামূলক এবং যারা আবেদন করবেন না তাদের আধার কার্ডের জন্য আবেদন প্রত্যাখ্যান করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সম্প্রতি অসম, ত্রিপুরা এবং বিএসএফ একাধিক অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আমাদের জন্য খুব উদ্বেগের বিষয়। আমাদের সিস্টেমকে শক্তিশালী করতে হবে, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশের টিবি2 ড্রোন ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই, বরং প্রতিদিনই তা আরও বেড়ে চলেছে। এরই মধ্যে এমন একটি ঘটনা ঘটেছে যা ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। আসলে বাংলাদেশের একটি বাইরাক্তার টিবি2 ড্রোন ভারতীয় সীমান্তের কাছে দেখা গেছে। এটি মেঘালয়ের কাছাকাছি উড়তে দেখা যায়। রিপোর্ট অনুযায়ী এই ড্রোনটি সম্ভবত ঢাকা এয়ারবেস বাসার থেকে পরিচালিত হচ্ছে। আইডিআর ব্লু এর রিপোর্ট অনুযায়ী এই ড্রোনটির পরিচয় ট্রান্সপন্ডার কোড TB2 আর 1071 এর মাধ্যমে শনাক্ত করা হয়েছে। এটি একই ড্রোন যা এর আগেও পশ্চিমবঙ্গের কাছাকাছি দেখা গিয়েছিল। এরপর থেকেই সীমান্ত এলাকায় নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভারতীয় সীমান্তের কাছে বাইরাক্তার TB2 ড্রোনের উপস্থিতি বাংলাদেশের ইউএভি স্থাপনার একটি বৃদ্ধি পাওয়া প্যাটার্নেরই অংশ। উল্লেখ্য, বাইরাক্তার TB2 ড্রোন হল একটি তুর্কি নির্মিত ড্রোন যা মধ্য উচ্চতায় দীর্ঘ সময় ধরে উড়তে সক্ষম। অপরদিকে ভারত বাংলাদেশ উত্তেজনার মধ্যে আমেরিকার পরামর্শ। আমেরিকা ভারত ও বাংলাদেশকে তাদের মতপার্থক্য শান্তিপূর্ণ উপায়ে মেটানোর আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার মঙ্গলবার 10 ডিসেম্বর এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর নিয়ে এক প্রশ্নের উত্তরে মিলার বলেন, আমরা চাই সব পক্ষ তাদের মতপার্থক্য শান্তিপূর্ণ উপায়ে সমাধান করুক। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। অবাধ উত্তুরে হাওয়ায় জমিয়ে শীতের আমেজ। দুদিনে কলকাতার তাপমাত্রা নেমেছে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস। কলকাতাতে 13 ডিগ্রির ঘরে পার্ক। আজ সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি। রাতের তাপমাত্রা নেমেছে অনেকটা। হু হু করে নামছে পশ্চিমের জেলার পার্দো। বর্তমানে সেখানকার তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়া। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে সকালের দিকে। কুয়াশার দাপট থাকবে 6 জেলাতে। মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে বিক্ষিপ্তভাবে। দৃশ্যমানতা 200 মিটারের মধ্যে থাকতে পারে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা ধোঁয়াশা। দার্জিলিং সহ উত্তরবঙ্গে কুয়াশার দাপট। ঘন কুয়াশার দাপটে সড়ক চলাচল ও বিমান চলাচলে ব্যাহত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশার সতর্কবার্তা। বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা 200 মিটারের মধ্যে। 2-1 জায়গায় দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। কুয়াশা থাকবে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।